বহু অত্যাচারের পর দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তারেক রহমান। এতদিনের এই নির্বাসিত জীবনেও তার বুকে জমেছে বহু দগদগে ঘা। ভাইয়ের জানাজা কিংবা মায়ের অসুস্থতা কখনোই তিনি দেশে আসতে পারেননি। ১৭ বছর এক বঞ্চিত জীবন কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে ২৫শে ডিসেম্বর বহু ষড়যন্ত্র আর মৃত্যু ঝুঁকি নিয়ে তারেক রহমান এলেন। ছুঁয়ে দেখলেন প্রিয় মাতৃভূমির শিশির ভেজা মাটি। স্মিত হাসির আড়ালেই যেন তিনি চেপে রাখলেন বহু দীর্ঘশ্বাস। তবে ভূমিপুত্রকে বরণে মাতৃভূমিও কোনো কার্পণ্য করেনি। মানুষের ঢল নামে সংবর্ধনা স্থলে এক জনসমুদ্রে দরাজ দিল সংবর্ধনায় তারেক রহমানকে বুকে টেনে নেয় বাংলাদেশ। তবে তারেক রহমান সংযত, পরিপক্ব। ধীর স্থিরভাবেই তিনি কৃতজ্ঞতা জানালেন। উপস্থিত নেতাকর্মীদের অল্প ভাষণেই শোনালেন আশার কথা। তার কণ্ঠেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উঠে এসেছে জাতীয় ঐক্যের ডাক এবং শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর রাষ্ট্রকে পুনর্গঠনের অঙ্গীকার। রাজধানীতে আয়োজিত জনসভায় দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন জননেতা তারেক রহমান। ভাষণে তিনি শহীদ ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার ও মানুষের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের রক্তের ঋণ জাতিকে ভুলে গেলে চলবে না। তিনি বলেন, ওসমান হাদি শহীদ হয়েছে, সে চেয়েছিল এই দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাক। শহীদদের রক্তের ঋণ শোধ করতে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব আমরা। বক্তৃতার শুরুতেই তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আদর্শ থেকে শক্তি নেয়ার আহ্বান জানান উপস্থিত জনতার প্রতি। দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, স্বাধীনতার পর থেকে বহু অর্জন সত্ত্বেও বাংলাদেশ এখনও নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে অর্থনৈতিক স্থিতিশীলতা ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, দেশের উন্নয়ন কেবল পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা হতে হবে মানুষের জীবনমানের বাস্তব পরিবর্তনের প্রতিফলন। অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দৃঢ় অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, দেশকে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কৃষি, শিল্প, শিক্ষা ও প্রযুক্তি সব খাতেই উন্নয়নকে গতিশীল করতে হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাংলাদেশেও পড়ছে, যা মোকাবেলায় প্রয়োজন সুপরিকল্পিত সিদ্ধান্ত ও দূরদর্শী নেতৃত্ব। তার বক্তব্যে তিনি বিভিন্ন আধিপত্যবাদী শক্তির প্রসঙ্গও তুলেন। তিনি বলেন, বিভিন্ন আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র এখনও সক্রিয় রয়েছে। তারা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বক্তৃতায় তিনি ধৈর্য, আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাবকে সামনে রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। তার ভাষায়, সবাইকে আরও ধৈর্যশীল হতে হবে। সংকট চিরস্থায়ী নয়, ঐক্য ও দায়িত্বশীলতার মধ্য দিয়েই আমরা এই চ্যালেঞ্জ পার করব। বক্তৃতার শেষাংশে তারেক রহমান নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নকে আরও একবার জোরালোভাবে তুলে ধরেন। তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ করতে হলে একসঙ্গে কাজ করা ছাড়া বিকল্প নেই। রাজনৈতিক মতভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ। তারেক রহমান নিজের বক্তব্যে একবারও ভারতের নাম নেননি। তবুও তার উচ্চারণ করা হাদি আর আধিপত্য শব্দ দুটিতে আতঙ্ক বোধ করছে ভারত। ভারতীয় গণমাধ্যমগুলো ইনিয়ে বিনিয়ে বলতে চাইছে, এই শব্দে কৌশলে দিল্লিকেই নিশানা করা হচ্ছে। যদিও তারেক রহমানের বক্তব্য ছিল পরিষ্কার, তিনি কোনো হিংসার বার্তা দেননি, দিয়েছে সম্প্রীতি, সাম্য আর গণতন্ত্রের ডাক।